আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি রনি মিরপুর 1 থেকে আসছি। জি, আপনার ঘটনায় চলে যাই আমরা। জি, আজকে যে ঘটনাটি শেয়ার করব সেটি একটা নদীতে মাঝির কাহিনী। মাঝির মুখ থেকেই শোনা ঘটনাটি, সঙ্গত কারণে নাম ও জায়গার নাম বলতে চাচ্ছি না। ঘটনাটি হচ্ছে এরকম যে আপনারা সাধারণত জানেন যে দেখা গেছে অনেক মাঝি আছে যারা বিকেলবেলা জাল ফেলে রাখে নদীতে, দেন গভীর রাত্র হলে 12টার পর বা 1টার পরে তারা দেখা যায় জালগুলো আস্তে আস্তে তোলা শুরু করে, দেন সকালে তারা মাছ বিক্রি করে। সেরকমই একটা ছিল জ্যোৎস্না রাত। তো নদীতে রীতিমতো বিকালবেলা জাল ফেলে রাখছে রাত্র 12টার পর। দেখা যায় এরকম তারা জাল তুলতে গেছে। সাধারণত তারা ছিল 4 জন আর মাঝি ছিল 1 জন, মোট 5 জন ছিল। তারা যেহেতু প্রতিনিয়ত এই কাজটা, এই পেশার সাথে জড়িত, সো তাদের কাছে একটা নতুন কিছু না বা ইসের কিছু না। মাঝি এক সাইডে বসা আর বাকি সাইডে তারা 4 জন জাল টেনে যে নৌকায় উঠানোর জন্য যেটা করে সেই প্রসেসিং করছিল। তারা লক্ষ্য করলো যে সাধারণত তারা দেখা যায় বহুত দিন ধরে এই পেশার সাথে জড়িত, সো তাদের কাছে এটা কোনো ব্যাপার না। সো কিন্তু প্রতিদিনকার চাইতে জালটা মনে হইতেছে যে একটু বেশি ভারী বা এরকম কিছু একটা মনে হইতেছে। কিন্তু তারা প্রথমে ঘটনাটি স্বাভাবিকভাবে নেয় যে হয়তোবা একটু ভারী হইতে পারে, যে কিছু হয়তোবা নদীতে যেরকম থাকে ডাল বা কিছু হয়তোবা কিছুর জন্য এরকম হইতে পারে। কিন্তু কিছুক্ষণ পর খেয়াল করে যে না, জিনিসটা আস্তে আস্তে বেশি ভারী হয়ে যাইতেছে। তখন বিষয়টা তাদের কাছে একটু আশ্চর্যজনক লাগে যে এরকম তো হওয়ার কথা না, যেহেতু তারা প্রফেশনাল এই লাইনে। তারপর দেখা যায় যে হঠাৎ করে একটা টাইমে জালটা ছিঁড়ে যায়। আর এখানে আশ্চর্যজনক বিষয় হলো যে একজন আর ছিঁড়তে পারে, বাট সবার হাত দিয়ে একসাথে কিভাবে ছিঁড়ে যায়, বিষয়টা সবচেয়ে আশ্চর্যজনক হলো এইখানে। খেয়াল করে না তখন তারা একে অপরের দিক তাকায় যে কি হইতেছে বা কি আজকে কিরকম কি। হঠাৎ করে তাদের মাঝি যে নৌকার ওপারে বসা ছিল সে চিৎকার দেয়। চিৎকার শুনে তারা মাঝির কাছে যায়। মাঝির কাছে যে তখন জিজ্ঞেস করে মাঝিকে যে কি হয়েছে। মাঝি ইশারা করে নদীর দিকে ইশারা করলে তারা তাকে যে বিষয়টা দেখতে পায়, সেটার জন্য তারা আদৌ প্রস্তুত ছিল না বা এরকম হওয়ার কথাও ছিল না। কারণ এরকম হলে আগেই বিষয়টা দেখতে পারতো। তারা দেখে যে একটা কাটা মাথার মতো নদীতে ভাসছে। এরকম বিষয়টা দেখার পর সবাই আশ্চর্য বলতে সবাই ভয়ে ভয়ে অস্থির যে কি হইতেছে আজকে এরকম। তারা যে যার মতো নিজের মতো সুরা পড়তেছিল। হঠাৎ করে দেখা যায় যে জ্যোৎস্নার রাত ছিল, কিন্তু হঠাৎ করে কালো ঘুটঘুটে অন্ধকার হয়ে যাইতেছে চারিদিক, বন্যার মতো শুরু হয়েছে। তারা তাদের মতো পড়তেছে। হঠাৎ এরপর আর তাদের কিছুই খেয়াল নেই। আর গ্রামে সাধারণত দেখা যায় যে আজানের সময় মানুষ সাধারণত আজানের পরপরই উঠে। তারা এরকম হঠাৎ করে না, আজানের পর একজন আসে দেখে যে নদীর পাড়ে এরকম ওইটা সাইড করা নৌকাটা। তো কৌতূহলবশত গ্রামের মানুষ দেখতে যায় যে আসলে কে বা কারা এখানে। দেখতে যে তাদের দেখা যায় যে অজ্ঞান অবস্থায় পায় ওখানে। পরে তাদের বাসায় নিয়ে আসা হলে প্রাথমিকভাবে হুজুর ডাকা হয়। হুজুরে প্রাথমিক পানি টেনে দেয়। পরে দেখা যায় নামাজের পরে পুরো ঘটনাটি তাদের কাছ থেকে শোনে হুজুরে, যে আসলে কি হয়েছিল তাদের সাথে। ঘটনাটি শোনার পর ওখানে একটা হুজুর ছিল যে জিন হাজির করতে পারতো। ওনার কাছে ঘটনাটি সম্পূর্ণ খুলে বলার পর উনি রাত্রেবেলা দেখা যায় যে করে তো ওনার যে আসর বা এরকম করে, তখন এটা পরবর্তীতে তাদেরকে বলে যে আপনারা যেখানে গেছিলেন বা যেখানে মাছ ধরার জন্য ছিলেন ওখানে একটা জিনের বসবাস ছিল অনেকদিন ধরে। আপনারা তার থাকায় ডিস্টার্ব করছেন দেখা তাদের সে রাগান্বিত হয়ে আপনাদের এরকম ভয় দেখাইছে। পরবর্তীতে দেখা যায় তাবিজ বা পানি পড়া যেটা রীতিমতো দেয় আর কি, এরকম দেয়। পরবর্তীতে আর তাদের সাথে কিছু হয়নি। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। আমরা পরের অতিথির কাছে যাব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব এবং আশা করছি যে তার ঘটনাটা আপনার ভালো লাগবে। বলবেন। আসসালামু আলাইকুম রাসেল। জি ওয়ালাইকুম আসসালাম। আমার নাম তুহিন, আমি এসেছি মিরপুর 1 নম্বর থেকে। তো আমার যে ঘটনা, আমি জায়গাটার আগে একটু বিবরণ দিচ্ছি। জায়গাটা ছিল বরিশালের মঠবাড়িয়া থানার সামনেই একটা জায়গা, আপনার পানি উন্নয়ন বোর্ড। তো সরকারি এরিয়া, বিশাল এরিয়া নিয়ে জায়গাটা করা। তো স্বাধীনের অনেক আগে থেকেই আপনার জায়গাটা করা, সরকারি পানি উন্নয়ন বোর্ড। তো অনেক পুরাতন বিল্ডিং ছিল। আমরা ঘটনায় চলে যাই সরাসরি। হ্যাঁ, জায়গা কোথায় এগুলো না জানি, আমরা ঘটনায় চলে যাই। ঘটনা ছিল আমার এক চাচার সঙ্গে। তো আপনার একদিন গভীর রাত্রে চাচা স্বপ্ন দেখে যে ওইখানে যে একটা পুকুর ছিল, তো ওই পুকুরে যদি উনি মাছ ধরতে যায়
তো তাইলে উনি অনেক মাছ পাবে। তো স্বপ্নে দেখা উনি জাল নিয়ে মাছ ধরতে গেছে। আর ওনার পেশাই ছিল মাছ ধরা, মাছ বিক্রি করা এগুলা। তো উনি স্বপ্নটা দেখা মাছ চাচিকে বইলা মাছ ধরতে গেল। মাছ ধরতে যাওয়ার পরে উনি 3 থেকে 4টা জাল দিয়ে খেয়াও দেওয়ার পরে অনেক মাছ পাইছে, প্রায় 1 মনের মতো। পরে মাছটা উনি তুইলা নিয়ে জাল টাল রাইখা চাচিকে বললো, তুমি মাছটা একটু বাইছা, মানে বিভিন্ন ধরনের মাছ তো, ছোট বড় মাছটা বাইছা আলাদা করো, আমি গোসলটা কইরা আসি, সকালে মাছ নিয়ে বের হব। এই বলে গোসল করতে গেল চাচা। তো রাত্রে 1 ঘন্টা 2 ঘন্টা আসতেছে না। এরপরে চাচি মানে টেনশন করে খুঁজতে গেল, খুঁজতে যাই কোথাও পেল না। পরে পাশের বাসার লোকজনকে ডাকা হলো, যেরকম মাছ পাইয়া রাইখা গোসল করতে গেল এই পুকুরেই, কিন্তু আসতেছে না। এখন এরকম প্রায় 1 দিন কাইটে গেছে, খুঁজতেছে, কোথাও পাচ্ছে না। পরবর্তী দিনে যখন অন্য লোক ওই পুকুরে গোসল করতে যায়, তখন মানে একটা পচা গন্ধ আসতেছে পুকুরের পানি থেকে। তো মানে খোঁজাখুঁজি করতে করতে কিসের গন্ধ এই করতে করতে হঠাৎ করে মানে দেখা যায় যে ঘাটের নিচে থেকেই যদি পানিটা লালা লাগতেছে তাহলে গন্ধ বেশি আসতেছে। পরে মানে ওইখানে একজন মানে কি হয়েছে, মাছ টাছ মরছে কিনা এটা দেখার জন্য মানে ঘাটের নিচে যাই দেখে যে ওইখানে একটা কিছু মানুষের মতো। পরে মানে উনি ভয় পাই উপরে উঠে যায়। পরে উপরে উঠে বলার পরে আরো 2-3 জন মিলা নামার পরে দেখা যায় চাচার লাশটা ওইখানে আছে ঘাটের নিচে। এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। আমরা থার্ড যে আমাদের যে অতিথি আছেন তার কাছে যাব। আপনার ঘটনাটা একটু প্লিজ বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ জাকির হোসেন, মিরপুর 12 থেকে এসেছি। জি। আমার ঘটনাটা গ্রাম অঞ্চলকে কেন্দ্র করে। জি। আমি আমার বড় ভাইকে নিয়ে এই ঘটনাটা। সে টাঙ্গাইল থেকে লেখাপড়া শেষ করেছে। ওইটা পুরোটাই গ্রাম অঞ্চল। ওখানে বোর্ডিং থেকে লেখাপড়া করতো। তা নিশ্চয়ই জানেন যে গ্রাম অঞ্চলে ওয়াজ মাহফিল সভাগুলো রাতের দিকে হয়। এখন সবাই তারা 5-6 জন বন্ধু মিলে যাচ্ছে। তা পাশে ধান ক্ষেত আর উপরে চাঁদ আছে। এখন তারা বন্ধুরা মিলে গল্প করতে করতে যাচ্ছে। এমন সময় ভাইয়া থমকে দাঁড়িয়ে যায়। তা কি দেখে দাঁড়ায় সেটা তার বন্ধুরা খেয়াল করেনি। এখন তার বন্ধুরা তো গল্প করতে করতে সামনের দিকে যাচ্ছে। এখন এক সময় দেখে যে আমার ভাইয়া নেই। তো ভাইয়াকে খোঁজাখুঁজি শুরু করে দেয়, কিরে ও আমাদের সাথে ছিল, এখন কোথায় গেল? তা খুঁজতে খুঁজতে পেছনের দিকে আবার চলে আসে। তো এক সময় দেখে যে ও অনেকটা পথ আগেই ওখানে দাঁড়িয়ে আছে ক্ষেতের পাশে রাস্তায়। তো ওর কাছে গিয়ে বলে যে কিরে তুই এখানে দাঁড়িয়ে আছিস, কিন্তু ভাইয়ের কাছ থেকে কোনো রেসপন্স পাচ্ছে না ওরা। তো ভাইয়ার শরীরে হাত দিয়ে বলে যে কিরে কি হয়েছে তোর? ও মানে কোনো নাড়াচাড়াই করছে না, ওর মতো দাঁড়িয়ে আছে নাছর বান্দার মতো। তো ওকে মানে একটু হাতটা ধরলো, ও হাত মানে ছিটকে সরিয়ে দিল তাদেরকে। পরে বললো কি হয়েছে রে? এখন ওরা তো সবাই জানে যে ভাইয়া তুলার আসি, হয়তো কিছু হয়েছে একটা, এই কথা ভেবেই 2 জন 2 পাশে গিয়ে ধরলো। কিন্তু দেখছে 2 জন পারছে না। তখন 3 জন 4 জন 5 জন মিলে অনেক কষ্ট করে তাকে বোর্ডিং এ নিয়ে আসলো, তার বিছানায় শুয়ে রাখলো। শুয়ে রেখে যে ওরা তো বুঝতেই পেরেছে কারণ আর ভাইয়ার সাথে এর আগে অনেক ঘটনা ঘটেছে। তো সে কি করলো, আমাদের ওইখানে একটা হাফিজি মাদ্রাসার একটা হুজুর আছে, সেই হুজুরকে ডাক দিল, কল দিয়ে ডাক দিয়ে বললো, কারণ সে এইসব জিন এইসব কিছু ছাড়ায়, সেজন্য তাকে রাতে ডাক দিয়ে আনা হলো। সে কি করলো, ভাইয়াকে বসানোর পর আর তার কনিষ্ঠাঙ্গুল একটু চাপ দিল। চাপ দেওয়ার পর সাথে সাথে ভাইয়া একটু তার হাতটা একটু মানে ঝ্যাংটা দিয়ে উঠলো, গামলার পাশে যেটা বলে। তা বললো যে তুই কোথা থেকে এসছিস? তো কিছুই বলছে না। পরে বলছে ভালোই বলে বলছি কোথা থেকে এসছিস বল। পরে একটু মোটা গলা হয়ে গেল, বলছে যে আমি বলবো না, ওকে ছেড়ে আমি যাবো না, ওকে আমার পছন্দ হয়েছে। পরে বললো দেখ তুই ওকে ছেড়ে চলে গেলে তোরই ভালো হবে, এতে তোরই মঙ্গল, তুই ভালো ভালো চলে যা, আর তা না হলে যদি না যাস তাহলে আমি বাধ্য হবো তোকে বোতলে ভর্তি করতে। আচ্ছা। পরে তারপর অনেক জোরাজোরি করার পরে এক সময় রাজি হলো যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি চলে যাবো। পরে বলা যে ঠিক আছে তুই যে চলে যাবি সেটা বুঝবো কিভাবে? তো লিসেনার আপনারা সবাই জানেন যে গ্রাম অঞ্চলে দরজাগুলো থাকে 2 পাটের। তো বললো যে আচ্ছা ঠিক আছে আমি যাওয়ার সময় গেটে একটা পাট আমি ধাক্কা দিয়ে চলে যাব। পরে বললো আচ্ছা ঠিক আছে। তারপর কিছুক্ষণ পর গেটের একটা পাট শব্দ হলো, তখন সবাই বুঝতে পারলো যে না হ্যাঁ ঠিক আছে চলে গেছে। তারপর ভাইয়া মানে জ্ঞানে ফিরে আসলো, মানে
সে অজ্ঞান হয়ে গেছিল। তা ওকে পানি দিয়ে জ্ঞান ফেরানো হলো। জ্ঞান ফেরার পর বললো, আচ্ছা তোমার সাথে কি হয়েছিল বলো তো? পরে বলছে যে সবাই যাওয়ার পথে দেখলাম যে ধান ক্ষেতের ওইখানে একটা মানে জোনাকি পোকার মধ্যে একটু মোটা আলো, আমি দেখে ভাবলাম যে এটা আবার কি, এত মোটা আলো কিভাবে? জোনাকি পোকা হলে তো এত মোটা হয় না। আমি দেখার জন্য এখানে দাঁড়ালাম, আর ওরা সবাই সামনের দিকে যাচ্ছিল। তা হঠাৎ করে দেখি যে ওই আলোটা একটা মানুষের রূপ নিল। আমি মানে ভয় পেয়ে গেছিলাম, আর আমি নড়াচড়া করতেও পারছিলাম না। তো হঠাৎ করে দেখি যে ওটা আমার সামনের দিকে আসছে, আসার পর আমার সামনে এসে হুট করে আমার ভিতরে ঢুকে গেল। তারপর আর আমার কিছু মনে নেই। এই ছিল ঘটনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি যে তার ঘটনা আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ধন্যবাদ ভোট.com-এ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি যে ঘটনাটা শেয়ার করব, এটা আসলে আমি আমার এক বন্ধু, তার বাড়ি বগুড়া, সোয়েব নাম, ওর বাসা আসার সময় রাত মানে 12টার দিকের একটা ঘটনা। আমার বাসা ছিল রংপুরে। তো আমার বন্ধু আমাকে বললো যে আসলে তার বাসায় ঘুরতে আসার জন্য। আমি রাসেল ভাই সরাসরি ঘটনায় চলে যেতে চাই। আমি আদিতমারি থানা, লালমারি জেলা থেকে রাকিব আল হাসান বলছি। আপনি বলেছেন যে অনেক অডিয়েন্স নাকি বলছেন যে আমার ঘটনা আরো চাই। তো আসলে আমিও একটু ব্যস্ততার কারণে আপনাকে ঘটনা পাঠাতে পারিনি, আপনি বলছিলেন। তারপর আমি চেষ্টা করছি যে আমি একটা ঘটনা কালেক্ট করছি, ঘটনাটা আমি তার মতো করে বলার চেষ্টা করছি, তিনি যেভাবে বলছিলেন আর কি। তো পরে সে আর কি বন্ধুর বাড়ি যাব। তো যাওয়ার সময় রাস্তা অনেক রাত হয়ে যায়। রাত হওয়ার পর আমি আসতেছিলাম। তো এমনি তো জানাই যায় যে রাসেল ভাই, যেহেতু রংপুর থেকে বগুড়া এখানে একটা হাইওয়ে আছে এবং অনেক জায়গা আছে যেখানে নির্জন অবস্থা একদম, হয়তো বা যে কোর্সের গাড়িগুলো চলে ওগুলো ছাড়া আর কোনো কিছুই নাই। তো এইরকম আমিও আসতেছিলাম। তো হঠাৎ করে আমি দেখতে পারি যে কিছু বাস আসতেছে, যেগুলো আসলে মনে হচ্ছে যে বাস ডিরেক্ট এসে আমাকে হিট করবে। কিন্তু রাসেল ভাই মানে ওরা আসতেছে, আমি তো মানে খুবই ভয় পেয়ে যাচ্ছি, গাড়ি খুব কর্নারে চাপাচ্ছি। বাট আমি দেখতেছি যে গাড়িটা মানে বাসটা আমার সামনে আসার পর হঠাৎই অদৃশ্য হয়ে যাচ্ছে। মানে এরকম একটি ঘটনা ঘটা শুরু হয়েছে। তো আমি তখনই বুঝতে পারছি যে একটা বাস আমি নিজেই দেখলাম আমার সামনে আসতেছে, আমি তাকে সাইড দিলাম, কিন্তু বাসটা আমার কাছে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। এটা কেমন মানে ভয় লাগারই তো কথা। আমিও ভাবছি যে যেহেতু রাতের বেলার সিদ্ধান্ত নিচ্ছি তার বাসায় যাব, আর এরকমটা শুরু হলো। তো রাসেল ভাই আমি তখন একটু চিন্তা করলাম যে না, এটা তো খুব খারাপ কিছু লক্ষণ দেখা যাচ্ছে, হয়তো বা জিন টিনের তো এরকম ঝামেলা করে, তো এরকম কিছু একটা হতে পারে। তো আমি রাসেল ভাই গাড়ি মোটামুটি একটু স্পিডে আসতেছিলাম, যেহেতু ফাঁকা রাস্তা ছিল, আর শরীর তো এমনিতেই কাঁপতেছে প্রথম অবস্থায় এরকম দেখার পর। রাসেল ভাই আমি খুব জোরে আসতেছি, আস্তে 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 হঠাৎ সামনে একটা নদী দেখতে পাই রাস্তার পাশে, এবং ওই নদীটার উপরে একটা শ্মশান ঘাট ছিল। ঠিক আছে। তো রাসেল ভাই দুর্ভাগ্যবশত আমি গাড়িটা যখন টান দিয়ে আসতেছিলাম, তো আমার মনে হলো যে এত রাতে নদীর উপরে কি, পরে বুঝতে পারলাম, অবজার্ভ করলাম যে এটা আসলেই মানে এটা একটা শ্মশান ঘাট। কিন্তু রাসেল ভাই সেখানে দেখছি যে একটা লাশ পোড়ানো হচ্ছে সেই শ্মশান ঘাটে। তো একটা বিষয় তো আমরা জেনুইনলি জানি যে কেউ মারা গেলে তো আর রাতে তাকে কমপক্ষে পোড়াবে না, এটা তো সকাল হয়ে তারপর তো পোড়ানো কথা, মানুষজন আসবে। তো আমি গাড়িটা ওখানে স্লো করলাম, থামলাম। থামার পর আমি বুঝতে আমার বাকি রইল না যে হয়তো বা আমার সাথে আজকে একটু খারাপ কিছুই হতে চলছে। তো হঠাৎ আমি শ্মশানের এখানে তাকায় দেখতেছি যে কিছু মানুষ ঘুরতেছে, আগুন দিচ্ছে, আগুন পোড়াচ্ছে। তো ইতিমধ্যে পিছন থেকে আমি দেখলাম যে আরেকজন আমার মতো বাইক রাইডার, ও নিয়েও আসছে। তো আমি বললাম, ভাই আপনি কি দেখতে পাচ্ছেন ওখানে মানুষ পোড়াচ্ছে? তো এক কথা উনি বলছে, ভাই এখানে তো কোনো কিছুই পোড়াচ্ছে না, আপনি কি দেখছেন, কোথায় দেখতেছেন? মানে বিষয়টা আমার আরো বেশি ভয় লাগলো যে তিনি দেখতেছে না, আমি দেখতে পাচ্ছি। তারপর ওনাকে আমি বললাম যে ভাই চলুন আমরা একটু আগাই। তো উনি বললো, ভাই এগুলা আপনি কি দেখতেছেন, হয়তো বা আপনার কোনো সমস্যা, বা আপনি একটু সূরা কালাম পড়েন। তো আমি গাড়িটা টান দিয়ে ওখান থেকে গিয়ে মসজিদে গেলাম। যাওয়ার পর ওখানে হাত মুখ ধুচ্ছি, উজু করে নিলাম যে না আমার সাথে হয়তো বা খারাপ কিছু হতে চলেছে। আমি উজু করে নিলাম, সব করলাম।
করার পর আসলে আমি মোটামুটি 3-4 কিলোমিটার আমি আর কোনো কিছু পাইলাম না। কিন্তু 3-4 কিলোমিটার পার হওয়ার পর হঠাৎ এক নির্জন রাস্তার মধ্যে দেখি একটা ওখানে কোনো বট গাছই নাই, কিন্তু একটা বিশাল বড় বট গাছ সেখানে পড়ে আছে রাস্তার মধ্যে। তো আমি পুরো অবাক হয়ে গেলাম যে এই হাইওয়ে দিয়ে আমাকে ক্রস করে অনেক ক্রসের গাড়িগুলো চলে গেছে, তাহলে তারা কোথায় গেল? তাহলে আটকা কথা এখানে, তাহলে এটা কি হচ্ছে আমার সাথে? পর আমি খুব কাছাকাছি গিয়ে দেখি সেই গাছটা, ওটা কোনো গাছই না, হাত দিয়ে ছোঁয়ার সঙ্গে সঙ্গে সেখানেই অদৃশ্য হয়ে গেল। একে একে আমার সঙ্গে 3বার এই ঘটনা। তারপর আমি খুবই দিক বিদিক না দেখে আমি গাড়ি খুব হাই স্পিডে শুরু করলাম চালানো। আমার চিন্তা যে এখান থেকে আমাকে বাঁচতেই হবে আর খুব দ্রুত আমাকে চাইতে হবে। আমি গাইবান্ধা পার হওয়ার পর হঠাৎ আমি দেখতে পারি যে আমার গাড়ি আমি এত জোরে টানছি কিন্তু আমার গাড়ি ঠিক ওই জায়গায় আছে, আমার গাড়ি আর আগাচ্ছে, এরকম একটা অবস্থা। এবং রাসেল ভাইয়া, আমি আমার গাড়ি এত জোরে টানছি, এত জোরে 100 স্পিডে দিচ্ছি, তারপর আমার গাড়ি আগাচ্ছে। তারপর আমার আর বুঝতে বাকি রইল না যে এতক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি আমি ঠিক ওই জায়গাটাতেই আছি, এটা আমার বুঝতে বাকি রইল না। পরে আমি ভাবলাম যে হয়তোবা আমার সাথে কিছু একটা ঘটছে। আমি আয়াতুল কুরসি এবং সূরা কালাম পড়ার পর আমি আবার গাড়িটা আমি টানলাম, কিন্তু আলহামদুলিল্লাহ যে আমার গাড়িটা যাচ্ছে। বাট হঠাৎ আমার সামনে সাদা কাপড় পরা অনেক বড় একটা সাদা অবয়ব আমার সামনে আসলো এবং তার হাত নখগুলো অনেক বড় বড়, পা। আর যখন আমার কাছে আগাচ্ছে তখন আমি আরো বেশি ভয় পাচ্ছি। এরকম করতে করতে আমার আরো কাছে আসতে হঠাৎ করে আমি ওখানে সেন্সলেস হয়ে পড়ে যাই এবং আমি জানি না পরে কি হয়েছে। পরে আমি নিজেকে আবিষ্কার করি বগুড়া মেডিকেল কলেজে এবং সেই হাসপাতালে আমাকে নিজেকে আবিষ্কার করার পর সেখান থেকে আমি মোটামুটি বুঝতে পারলাম যে আমার সঙ্গে একটা খারাপ দিন চলে গেছে, রাত চলে গেছে। তো রাসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা। আল্লাহ হাফেজ। দর্শক, সবচেয়ে বাছাইকৃত ভয়ানক বুদ্ধি পেয়ে আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আর এবং আমাদের আজকের পর্বের মধ্যে কোন পর্বটি আপনার কাছে সবচেয়ে বেশি সেরা মনে হয়েছিল এবং কার কার ঘটনা আপনারা শুনতে চান, এবং চাইলে আপনারা আপনাদের ঘটনাও পাঠাতে পারেন। আমরা সেটা আমাদের এপিসোডের ভিতরে দিয়ে দেব এবং আপনার ঠিকানা সহ অবশ্যই আমাদেরকে মেইল করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আপনি প্রথমেই শুরুতে যেটা করবেন সেটা হচ্ছে আপনার নামটা একটু বলবেন, তারপর আপনি কি করেন সেটা বলবেন, তারপর আপনি কোথা থেকে আসছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। জি, আপনার নামটা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ হেলাল উদ্দিন। জি, আমি উত্তরা 13 নম্বর সেক্টর থেকে এসেছি। আমি আমার ব্যবসা হলো দর্জি কাজ করি। দর্জির কাজ করেন, আচ্ছা। আপনার ঘটনায় চলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি শুরুতে যেটা বলবো আমার গ্রামের বাড়ি ঘটনা, এবং সেটা আমার পরিবারের মধ্যে। জি, আমি ছোট, তখন বয়স বেশি না কম না, 17-18 এর মধ্যে হবে। জি, আমার আম্মাই আমার বুদ্ধি হওয়ার আগের থেকে আম্মাকে জিনে ধরে রাখছিল। আচ্ছা। তো জিনে ধরে রাখছিল এরকম ভাবে, জিনে ধরে আগের কবিরাজ তো খুব কম ছিল, কবিরাজটা খুব কম ছিল। তো যাই হোক, আমার নানানি বংশের মধ্যে আমাদের সবকিছু, বিশেষ করে ডাক্তার, কবিরাজ বা ম্যাজিশিয়ান, এগুলো সবই আছে। আমার মামারাই সব। জি। তো আমার মামা আমার মাকে ওই ইয়া করে আর কি, ঝাড়াফু দেয়। তো ঝাড়াফু দেয় দেখে হয়তো বা যেদিন উপলব্ধি করা হলো যে যিনি আজকে ধরছে। তো যিনি ধরলে এমন ভয়ঙ্কর করে, যেটা মানে হাত পাও খিচে ভয়ঙ্কর হাসি দেয় আর মানুষকে খামসাই খালি। আচ্ছা। মানে এমনি নষ্ট বিশ্ব কিছু করে না, শুধু মানুষকে খামসাই, হ্যাঁ, মারধর করার চেষ্টা করে। সে যেই হোক, সে নিজের ছেলে হলেও মারার চেষ্টা করে। আচ্ছা। কাছে পালে মারেও, মানে ফালা দেয়, আসাদ দেয় আর কি। আচ্ছা। তো যাই হোক, এরকম ভাবে দীর্ঘদিন চলার পরে দেখা যায় যে মামা ঝাড়াফু দেওয়ার পরেও আবার সপ্তাহখানিক পরে আবার এরকম হয়, অথবা মাসখানিক পরে এরকম হয়। জি। তো ওই যখন জিনিসটা আসর করে, আসর করার আগে রাত্রে, বিশেষ করে রাত্রে সন্ধ্যার দিকে ঘটনাটা ঘটে। ঘরের চারে ওই ঢেল পড়ে। আচ্ছা। তো তখন আমরা অনুভব করি যে আজকে একটা কিছু ঘটবে।
এবং ওই দরজা দিয়ে পর্যাপ্ত একটা বাতাস আসে। হুম হুম। তারপরে আমরা ভাবি যে হ্যাঁ মা কাছে এরকম কিছু একটা হয়ে যাবে। তো মার কাছে গেলে পালা বসে আছে, ঠিক নামাজ পড়তে যেভাবে যে সিস্টেমে বসা হয়, হুম হুম। বসে দুলতিছে হুম হুম। আর সময়তে হাসতিছে, হাত পাও খিস্তিছে। হুম। এর কাছে আমরা ভয়ে কেউ যাই না, মানে আগে যে ইয়ে করতো মারার চেষ্টা করতো বা মারতো, সেটা নিজের স্বামী অথবা বাবা হলেও ছাড়তো না। আচ্ছা। এরকম পরিস্থিতি হতে হতে তো মামা ভাবে ডেকে আসা হলো, ডেকে এসে বলা হলো, বলার পরে মামা এসে ঝাড়া ফু দিল, দিয়ে ভালো হলো। পরে সপ্তাহখানিক পরে আবার এরকম, তখন আমার একটু মানে আমি আবার একটু আমার একটু মানে প্রতিবন্ধী টাইপের আমি আর কি। আচ্ছা। আপনারা খেয়াল করছেন জানি না, যা তারপরে আমি বলতেছি। তো আমার রাগ একটু বেশি। আচ্ছা। তো আমার হঠাৎ করে রাগ উঠে গেল মামার উপর, হুম হুম। যে আজকে একটা কিছু করব। আর মামা যেগুলো করে এগুলো সব মিথ্যা। তাছাড়া মা যখন ও আসে ঝাড়া ফু দিলে ভালো থাকে, সপ্তাহখানিক ভালো থাকে, আবার পরে দেখা যায় যে আবার পরিস্থিতি ওই রকমই। আচ্ছা। তো সন্ধ্যার দিকে আমি মামার বাড়িতে গেলাম। মামার বাড়িতে যা বাড়ির মধ্যে ডাইরেক্ট কারোর সাথে কোনো কথা না বলে বাড়ির মধ্যে একটা দাও, অর্থাৎ মাছ কাটা বা তরকারি কাটা একটা দাও নিয়ে এসে, তো যে কথা বলি না একটা কথা বলে রাখি, সেটা হলো বাড়ির পাশে একটা জঙ্গল, বন জঙ্গলের মধ্যে বিশাল জঙ্গল, ওর মধ্যে একটা কাঁঠাল গাছ। তো কাঁঠাল গাছের বেশি উঁচু না, মোটামুটি 3-4 হাত উঁচু হবে এরকমে, প্রায় 17-18টা মাথা বান্ধা আছে, মানুষের মাথা। তো আমার মামা আবার বড় কবিরাজ, আমরা যেটা শুনেছি যে অনেক আগে তো ওই সাপে কাটা রুগী হলো ভালো করে পেতো। আচ্ছা। তো বৃহস্পতিবারে আর শনিবার রবিবারে মানুষ যেগুলো গলা ফাঁস দিয়ে লোক মারা গেলে ওগুলো মাটিতে রাখলে ও রাত্রে ও চুরি করে ইয়েটা মাথাটা কেটে নিয়ে আসে। নেশকগুলোতে ওই কবিরাজ যে হোক ওর যেটা প্রয়োজনে সেটা ব্যবহার করে। তো আমরা নানা নানির বাড়িতে গেলে ভালো দেখি ওই জঙ্গলের মধ্যে তো সহজে কেউ যায় না, তা আমরা বাড়িতে নানার বাড়িতে অনেকদিন পরে যাই, গেলে ওদিকে যাই দেখার জন্য। সাদা কাপড় দিয়ে ওই মাথাগুলো বান্ধা আছে। তো যাই হোক, আমি ওই আগের ঠেলাতে আমি গেলাম নানার বাড়ি, যাওয়ার পরে বাড়ির মধ্যে থেকে একটা দাও নিয়ে এসে 3টা মাথা আমি এক কূপে, মানে এক কূপ বলতে 3 কূপ লাগিয়েছে, কেটে মাটিতে ফালাই দিছি। মাটিতে পড়ে গেছে। পড়ে যাওয়ার লগে লগে এমন একটা ভয়ঙ্কর একটা হাসির আওয়াজ, ওই হাসিটা আমি হঠাৎ মানে হতভম্ব হয়ে গেলাম যে আশেপাশে কেউ নাই, ব্যাপার কি। আমি তো অস্থির মানে পারতেছি না চিল্লা উঠবে আর পারতেছি না সরে যাবারও, এরকম একটা হাসি। আমি তো চুপ করে পাশের গাছের ছায়ার দাঁড়ায় থাকলাম। তো হাসির আওয়াজে নাকি আমার মামা বা প্রতিবেশী সবাই জানা বেড়াতে, অন্য কেউ আসেনি, মামায় আস্তে করে আসলো। আয়সা দেখে যে আমি পাশে দাঁড়ায় আছি। আচ্ছা। তো কি ব্যাপার হেলাল তুমি এখানে? আমি মামার সাথে একটু রাগ হইলাম, একটু যদিও ভয়ে আমি তো অস্থির, রাগ করলাম। রাগ করার পরে আমাকে ধরে নিয়ে আসলো, ধরে নিয়ে এসে বাড়িতে আসার পরে তো কি আছে, আমি তখন বললাম যে মামা আমার মাকে আবার এরকম ইয়ে করছে, আমার মাকে আবার ভোটে আসর করছে। তো এরপরে যদি আমার মাকে ভালো না করে, তাহলে তোমার সব কটা মাথা কেটে বস্তা ভরে আমি কিন্তু পুষ্করিণীতে ফালাই দেবো। তো বলছে ঠিক আছে বাবা, তুই রাত্রে ঘুমা, সুস্থ হয় ঘুমা, সকালবেলা ব্যবস্থা একটা হবে নি। তাহলে এত রাত কি করবে, এই সারা রাতটা কি মা কষ্ট পাবে? কান্না কোনো অসুবিধা হবে না, আমি এখান থেকে মন্ত্র পড়ে দিছি। তা ভালো, আমি আর কোনো ইয়া করলাম না। মা বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমাকে বাইরের আগেকার একটা নানি আবার বাইরে একটা কলস থাকতো, ওই কলসে পানি থাকতো, পানিটা দিয়ে আমার একটু খাওয়াইলো। আচ্ছা। ভয় পাইছি এই ভয়ে এর কারণে। তো রাত্রে আমি নানানের বাড়িতে ঘুমাইলাম। তো ঘুমানোর অনেক পরে মানে ঘুম এসে, এরপরে কতক্ষণ পরে সেটা তো বলা মুশকিল। তা মামা আমার স্বপ্নে আমি দেখতেছি যে মামা আমার মাথায় কেটে নিয়ে যাচ্ছে। তখন আমি চিল্লা উঠলাম, উঠাতে আমার পাশে নানা ছিল, ওরা সবাই বললো কি ব্যাপারে হেরাল, কি হয়েছে? তাই আমি বললাম যে নানি এই ঘটনা, তো অসুবিধা নেই, তো ঘুমে। তো সকালবেলা উঠলাম, উঠার পরে মুখ হাত দিয়ে মামার কাছে বললাম যে মামা এই ঘটনা যাওয়া লাগবে তাহলে। তো মামা বলছে যে এখন যাবো না নি, তাহলে তুমি যাও, এগুলো বাজার থেকে কিনে নিয়ে আসো, আমি দুপুরের দিকে যাবো নি। তো আমি বাড়িতে এসে দেখি যে মার ওই অবস্থা, একই অবস্থা। আব্বা বললো কি এলো?
রাত্রে আসো কথা আসিস নি। তাহলে আমি বাড়ির যা, তো মামার বাড়ির যা অন্যরকম একটা ঘটনা ঘটাছি, যার জন্য মামা আসেনি। জি। তা মাকে এক ঘরের থেকে আমার বাবা সারা রাত ঘুমায়নি, আশেপাশেই ছিল, মানে দরজার সামনেই ছিল, আর ভাইয়েরা বোনেরা সব ঘুমিয়ে পড়ছে। জি। তো যা হোক, এরপরে মামা আসলো, মামাও খুব, আব্বাও মামার উপর রাগ। যা হোক, এইভাবে যাতে ঝাড়া ফু দিল। এর মধ্যে মামা আসার পরে, মামা আসতেছে, তখন আমার মায়ে বলতেছে, এই আমার মামার নাম হলো আব্বাস, এই আব্বাস তুই আমার কিছুই করতে পারবি না, তুই যা, তুই এখান থেকে সর, তুই আমার কিছুই করতে পারবি না। তখন তোর ভাগনা যে ক্ষতিটা করছে আমার, তোর ভাগনারও রেহাই না, তোরও রেহাই না, তোর আমি কিছুই করতে পারবি না, তুই যা, এ রুগী ভালো হবে না, তোর রুগীরও ক্ষতি হবে, তোর ভাগনারও ক্ষতি হবে, ভাগনা যে আমার ক্ষতি করছে এর তুই খেসারত দিতে পারবি না, তুই আমার ওই রুগী তুই ভালো করতে পারবি না। জি। তারপরে মামা বললো যে ঠিক আছে, তুমি বড় একটা আমরা গ্রামগঞ্জে যেটা পান্টি বলি, বাঁশের ছড়ি, লাঠি নিয়ে এসে নিল, আর সর্ষের তেল কিছু আমার বললো যে সর্ষের তেল নিয়ে আসো। তো আমার মারই কিনি, এই যে হাতের কিনি লোকটা রশিদা বাঁধলো, চিকন রশিদা বাঁধতে পান্টি দা বাড়ি যেমন তার চিল্লা ওঠে। তো যাই হোক, শেষ পর্যন্ত একটা আমার বললো যে একটা বোতল নিয়ে এসো, আর কোনোদিন এ আসবে না, বোতল নিয়ে এসো, ঝাড়া ফুঁ দিয়ে বোতলের মধ্যে দিল। বোতল বললো যে এরকম ব্যাপার, বোতল ডালিয়ে যে এমন জায়গায় ফেলে রাখবা যে কোনোদিন যেন বোতল কেউ না পায় বা দেখতে না পাওয়া যায়। তো যাই হোক, পরের দিন আমার বাবা নিয়ে যায় কোন জায়গায় ফালাইছে আমি জানি না। তো আমার আজকের এই হিস্ট্রিটা ছিল আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। চলে যাচ্ছি মারুফ শুভর কাছে। হ্যালো এভরিওয়ান, আমি মারুফ শুভ, মিরপুর থেকে এসেছি। আজকে আপনাদের সাথে আমি যে স্টোরিটা শেয়ার করব, এটা আমার ফ্রেন্ডের কাছ থেকে আমি ঘটনাটা শুনেছি। ঘটনাটা ঘটেছে আমার ফ্রেন্ডের বড় ভাইয়ের সাথে, তাদের গ্রামে। তো তাদের গ্রামে তাদের একটা বিজনেস ছিল। তো আমার ফ্রেন্ডের বাবা, তার একটা পরিচিত লোক তাকে একটা ছেলে, 12-13 বছরের একটা ছেলেকে দিল, আর বলল যে একে আপনার সাথেই রাখেন, এর বাবা মা মারা গেছে। তো আমার ফ্রেন্ডের বাবা ওকে ওনার সাথেই নিয়ে আসলো ওদের বাসায়। তো ওই ছেলেটা তাদের বাসায় থাকা শুরু করলো। সবার অনেক কাছের হয়ে গেছিল, সবার অনেক কথা শুনতো, সবাই তাকে অনেক আদর করত। কিন্তু মাঝে মাঝে সে কিছু অস্বাভাবিক আচরণ করত। যেমন সে বলতো যে রাতের বেলা সে স্বপ্নে দেখে যে তার মৃত মা তাকে ডাকছে এবং তাকে নিয়ে যেতে চায় তার সাথে। তো এই ধরনের কথাগুলো যখন সে সবার সাথে শেয়ার করত, তখন সবাই তাকে বুঝাতো, বলতো যে মৃত মানুষ তো ফিরে আসতে পারে না, তুমি এই কথা বলবা না, তুমি তার জন্য সবসময় দোয়া করবা। তো এরকম কয়েকবার হওয়ার পরে আমার ফ্রেন্ডের যে বড় ভাই, তার সাথে অনেক ক্লোজ ছিল। তো সে বলল যে তুই আমার সাথেই থাকবি আমার রুমে, তো তোর এই প্রবলেম আর হবে না। তো সে তাকে তার সাথেই নিয়ে গেল তার রুমে, মানে তার সাথেই থাকতো সবসময় রাতের বেলা। তো তখন তার সাথে এই ধরনের ঘটনা হতো না। তো এভাবে 4-5 মাস তার সাথে, মানে তাদের বাসায় থাকতো, কাজ করতো, ঘুরে বেড়াতো, মানে সবার সাথে অনেক ভালোই রিলেশন হয়ে গিয়েছিল, বিশেষ করে আমার ফ্রেন্ডের বড় ভাইয়ের সাথে। তো হঠাৎ একদিন সে বলল যে সে তার চাচার কাছে, মানে যে আমার ফ্রেন্ডের বাবাকে ওকে দিয়েছে, সে ওর চাচা ছিল, তো তার চাচার কাছে সে কিছুদিনের জন্য মানে ঘুরে আসতে যেতে চায়। তো আমার ফ্রেন্ডের বাবা তাকে বলল যে ঠিক আছে, আমি তোমার চাচাকে বলি যে তোমাকে সে যেন নিয়ে যায়। তো তাকে জানানো হলো যে সে ওনার বাসায় যেতে চায়। তো সে মানে আসার কথা ছিল, কিন্তু কোনো এক কারণে সে আসতে পারেনি। সে বলল যে আমি নেক্সট উইক ওকে নিয়ে যাব। তো এই ঘটনাটা জানার পরে ও অনেক আপসেট ছিল, অনেক মানে কষ্ট পেয়েছিল ব্যাপারটা জানার পরে। কারণ আর 2 দিন পরেই ওর মায়ের মৃত্যুবার্ষিকী ছিল। তো ওর মায়ের কবরটা জিয়ারত করতে যাচ্ছিল, আর ওইখানে ও থাকতে যাচ্ছিল। তো সবাই তাকে বুঝালো, আমার ফ্রেন্ডের বাবা তাকে বলল যে তুমি চিন্তা করো না, আমরা এখানে একটা মিলাদ করে নিব তোমার আম্মুর মৃত্যুবার্ষিকীর দিন। তো তারপর ওর মন মানছিল না, ও অনেক আপসেট ছিল, সবাই ওকে বুঝালো। তো যেদিন ওর আম্মুর মৃত্যুবার্ষিকী ছিল, তার আগের দিন দুপুরবেলা হঠাৎ করে তাকে বাসার কোনো জায়গায় পাওয়া যাচ্ছিল না।
তো সবাই অনেক খোঁজাখুঁজি শুরু করলো তাকে, মানে 2-3 ঘন্টা হয়ে গেল, কোনো জায়গায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো আমার ফ্রেন্ডের বাবা পুলিশকেও ব্যাপারটা জানালো যে এরকম ওকে পাওয়া যাচ্ছে না। তো ওর চাচাকেও খবর দিল আর বলল যে আপনার এলাকায় ভালো মতো দেখেন আর কবরস্থানের আশেপাশে দেখেন আছে নাকি। তো তখন কোনো জায়গায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো তাদের এলাকায় ভালো মতো খোঁজ নিল, ইয়ে করলো। আমার ফ্রেন্ডের ভাইও অনেক জায়গায় খুঁজলো কিন্তু তাকে পাওয়া গেল না, 3-4 দিন হয়ে গেল। তো আমার ফ্রেন্ডের মানে বাবা, ওর চাচা যখন আসলো, ওর চাচা কিছু ঘটনা বললো আর কি ওদের বাসার, যে ওর বাবা মারা যাওয়ার পরে ওর মা একটু মানে মেন্টালি সিক হয়ে গেছিল এবং ভুল কিছু ওষুধ খাওয়ার কারণে হঠাৎ করে মারা যায়। এই বিষয়টা ওরও অনেক খারাপ লেগেছিল। ওর মা হঠাৎ করে মারা যাওয়ার পরে ও অনেক মানে ব্যাপারটা ভুলতে পারতেছিল না, এর জন্য ওর মাকে অনেক মিস করতো। আর ওর বাসার লোকরা ওই ব্যাপারটা অবাক, মানে অনেক কষ্ট ছিল এবং কষ্ট পেয়েছিল এই ব্যাপারটা জানার মানে দেখে। আচ্ছা। তো তারপরে যখন মানে ওর চাচা চলে গেল, তারপরে ওকে প্রায় 4-5 মাস খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো আমার ফ্রেন্ডের যে বড় ভাই, তার এসএসসি পরীক্ষার সামনে ছিল এবং মানে তাকে এতটাই ইয়ে করতো যে মানে রাতের বেলাও স্বপ্নেও ওকে কয়েকবার দেখেছে যে ও মানে হাঁটতেছে, ইয়ে করতেছে, এরকম করে মানে ঘুম থেকে উঠে সবাইকে বলতো এই ব্যাপারটা যে আমি ওকে দেখছি। তারপর সবাই ওকে মানে অনেক সান্ত্বনা দিল যে সমস্যা নেই, ওকে আমরা খুঁজে পাবো, তুমি ইয়ে করো না, আমরা সবাই ওকে খুঁজতেছি। তো সে তার এসএসসি পরীক্ষা ছিল, এসএসসি পরীক্ষা শেষ হলো। পরীক্ষা শেষ হওয়ার পরে সে যে ফ্রি টাইমটা পেয়েছিল, সে বাইরে যখনই যেত, তখনই যেখানেই যেত, সে খুঁজতে থাকতো ওকে সবসময় যে ওকে পাওয়া যায় নাকি। এরকম করে প্রায় 9 মাসের মতো কেটে গেল, আরো 3 মাস কেটে গেল। তো তারপরে হঠাৎ একদিন রাতের বেলা সে মানে তার বাসার রুমের মানে তাদের বাসায় ভালো লাগছিল না। তো তাদের বাসা থেকে সামনে একটা তাদের বাগানের মতো ছিল, ওখানে ফল গাছ ছিল, ফুলের গাছ ছিল অনেক। তো ওই বাগানের ওই সামনে দিয়ে সে হাঁটাহাঁটি করছিল। তো চাঁদের আলোতে তখন রাত প্রায় 10:30-11টা বাজে। তো রাত 10:30-11টা তো গ্রামে অনেক রাত, তো কেউই ছিল না তখন। তো সে দেখলো চাঁদের আলোতে যে ওই ছেলেটা ওর বাসার যে ছেলেটা, ওই ছেলেটার নাম ফিরোজ ছিল। ওই ছেলেটাই ওই বাগানের মানে একটা মেহেন্দি গাছ আছে, ওই মেহেন্দি গাছের পাশে বসে আছে। ফার্স্টে উনি খেয়াল করতে পারেনি। উনি বলল যে মানে দেখলো যে কেউ একজন ওখানে বসে আছে। পরে তখন সামনে গেল, তখন গিয়ে দেখলো যে ওই ছেলেটা ওখানে বসে আছে। তো ওকে দেখে তো অবাক যে তোকে আমরা এতদিন ধরে খুঁজতেছি, কোনো জায়গায় পেলাম না, পুলিশ তোকে খুঁজতেছে, পাচ্ছে না, তুই কই ছিলি? সে কোনো উত্তর দেয় না। তাকে অনেকবার মানে ঝাড়ি টাড়ি দিয়ে অনেক বললো যে তুই চল বাসায় যাবি। যখন তার হাত ধরলো রাসেল ভাই, মানে পুরো হাত ঠান্ডা। হাত ধরে যখন টান দিয়ে তাকে বাসায় নিয়ে যাবে, সে জাস্ট একটা কথাই বলল, আমি তোমার সাথে বাসায় যেতে পারবো না, আমি তোমাদের থেকে অনেক দূরে চলে গেছি। পরে এটা যখন শুনলো, সে বলল যে কি বলতিস তুই? বলে যে আমি আর বেঁচে নেই। আচ্ছা। এইটা যখন বললো যে আমি আর বেঁচে নেই, আমার ফ্রেন্ডের ভাই অবাক হলো আর মনে করলো যে ও ব্যাপারটা দুষ্টামি করতে। বললো যে দেখ, তুই টেনশন করিস না, আমরা বাসায় সবাইকে বলবো যে তুই একটা প্রবলেমের মধ্যে ছিলি, তোকে কেউ কিছু বলবে না, তোর চাচাও তোকে কিছু বলবে না, তুই আমার সাথে চল। সে বলছে যে না, তুমি আমাকে অনেক খুঁজেছ, অনেক ইয়ে করেছো, আমি জানি, আমি তোমার সাথে যেতে পারবো না, আমি তোমাদের থেকে অনেক দূরে চলে গেছি, আমি আর এই আমি আর এই দুনিয়াতে বেঁচে নেই। আমি কিভাবে আমার মৃত্যু হয়েছে আমি তোমাকে এখন বলতে পারবো না। জাস্ট তুমি আমার একটা কাজই করো, তুমি আমার জন্য একটা গায়েবী জানাজা দিয়ে দিও। আচ্ছা। তো এটা বলে ও জাস্ট আস্তে আস্তে ছোট হয়ে গেল আর ভ্যানিশ হয়ে গেল। এই দৃশ্যটা দেখার পরে আমার ফ্রেন্ডের ভাই অনেক ভয় পেয়ে যায়, ওইখান থেকে দৌড় দিয়ে বাসায় আসে। বাসার সবাইকে, কেউ ঘুমিয়ে গেছিল, ঘুম থেকে উঠে ব্যাপারটা বলে যে আমি ওকে দেখেছি এবং আমাদের একটা জানাজা দেওয়া উচিত। কিন্তু ওর কথা কেউই বিশ্বাস করলো না, বললো যে তুমি ওর ব্যাপারে আর চিন্তা করো না, ওকে আমরা খুঁজে পাবো, একটা জীবিত মানুষ, ও তো বেঁচেও থাকতে পারে, ওর কেমনে আমরা ওর জানাজা দিব বলো? পরে ও বললো, মানে উনি কাউকে বিশ্বাস করাতে পারছিল না যে সে এই জিনিসটা দেখেছে। তো তাকে সবাই শান্ত করলো যে তুমি বিষয় চিন্তা করো না, আমরা কালকে সকালে এই বিষয়ে কথা বলবো, তুমি এখন ঘুমিয়ে পড়ো। আচ্ছা। তো এই বিষয়টা 2-3 দিন পরে সে মানে ঘুমে স্বপ্ন দেখছে যে কিছু মানুষ
দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যে কারো জানাজা পড়ছে, এই টাইপের কিছু দেখছে। তো তখন যখন এই জিনিসটা যখন সে দেখলো, সে তখন বুঝে গেল যে না, এই জিনিসটা তাকে করতেই হবে, জানাজাটা দিতেই হবে। তো এই ব্যাপারটা সে তার ফ্রেন্ডের সাথে শেয়ার করলো। ফ্রেন্ডকে বললো যে মানে ওই এলাকার একটা হুজুর তার সাথে এই বিষয়ে কথা বলার জন্য গেল। তাকে ব্যাপারটা জানালো যে আমি এই ঘটনাটা দেখেছি, এই ঘটনাটা আমার সাথে হয়েছে, আপনি আমার সাথে একটু চলেন আর ওর জানাজাটা একটু দেন। আচ্ছা। পরে হুজুরকে অনেক বলার পরে হুজুর তার কথা বিশ্বাস করে বললো যে হ্যাঁ, আমি ওর জানাজাটা দিব। পরে সেই জায়গায়, যে জায়গায় ওকে দেখেছিল রাসেল ভাই, ওই মেহেন্দি গাছের পাশে ওর মানে ও ছিল, ওর সাথে আরো দুই তিনজন ফ্রেন্ড ছিল, তারা ওই ছেলের জানাজাটা দিল। তারপর থেকে ওকে আর কোনো সময় সে স্বপ্নেও দেখেনি, এমনিও দেখেনি। এটাই ছিল আমার ঘটনা রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। এখন যেটা করব, আমাদের প্রথম অতিথির কাছে আরো একবার যাব এবং তার আরো একটা ঘটনা আমরা শুনে আসবো। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আপনার নামটা প্লিজ আর একবার বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। হ্যালো এভরিওয়ান, আমি মারুফ শুভ, মিরপুর থেকে এসেছি। জি। এখন আপনাদের সাথে যে স্টোরিটা শেয়ার করব, এটা আমার একটা ফেসবুক ফ্রেন্ড আমার সাথে শেয়ার করেছিল। তো এই ঘটনাটা ঘটেছে তার গ্রামের বাড়িতে। তো তাদের গ্রামে একটা অ্যাবান্ডেন্ট বাসা ছিল, যে বাসার মধ্যে কেউই থাকতো না, আর বাসার মালিক যারা ছিল তারা সবাই রাশিয়াতে থাকতো। আচ্ছা। তো সেই বাসায় মানে অনেক ধরনের বাসা নিয়ে অনেক ইয়ে ছিল, যে বাসায় খারাপ জিনিস আছে এবং এলাকার মানুষ ওই বাসা নিয়ে অনেক মানে ভয় থাকতো। তো এলাকার হুজুররাও ওই বাসাটাকে ইয়ে করতো। তো যে বাসার যে মালিক, তো সে এই জিনিসটা যখন সে জানতে পারলো যে ওই বাসায় কেউই থাকতে চায় না বা ভাড়াও দিতে পারতো না বাসাটা, তো সে দেশে আসার পরে সে তার গ্রামে গিয়ে এলাকার হুজুরদের সাথে কথা বললো। তারা বললো যে না, এই বাসাটা আসলে ঝামেলা আছে। তো সে ঢাকায় গিয়ে ঢাকার দুজন হুজুরের সাথে কথা বললো। তো একটা হুজুর বলল যে ঠিক আছে, যেহেতু ওখানে এই ধরনের প্রবলেমের কথা গ্রামবাসীরা বলতেছে, তা আমি ওখানে গিয়ে থেকে দেখতে চাই যে ওখানে কি ঘটনা। তো সেই মানে বাড়ির মালিক বলল যে ঠিক আছে, আপনি যান। আর ওনার সাথে ওনার ওই মসজিদেরই একটা মানে মাদ্রাসা ছিল, মাদ্রাসা থেকে একটা ছেলেকে নিয়ে গেল। তারা দুইজন ওখানে গেল। তো ওখানে তাদের থাকার ব্যবস্থা করে দিল। তো ওখানে ওই বাসায় কোনো ইলেকট্রিসিটি ছিল না। তো তারা চার্জার লাইট নিয়ে এবং শীতের সময় তো তারা মশার কয়েল টয়েল নিয়ে ওই বাসায় গেল। তো ফার্স্টের দিন তারা ওখানে থাকলো। দোতলা বাসা ছিল ওই বাসাটা, মানে বাসার ভিতর দিয়ে একটা সিঁড়ি ছিল, যে সিঁড়ি দিয়ে উপরে আর কি যাওয়া যেত। জি। তো তাদেরকে নিচের যে ফ্লোরটা, ওখানে একটা বিছানার মতো ব্যবস্থা করে দেওয়া হলো ওখানে থাকার জন্য। তো প্রথম দিন রাতের বেলা তারা জেগেছিল যে আসলে কি বাসায় কিছু হয় নাকি। তো তারা যখন মানে 11:30 থেকে জেগে বসে আছে, 11:30 থেকে 12:30 একটা পর্যন্ত তারা জেগেছিল, যে কোনো প্রবলেম হচ্ছে না, কারণ গ্রামে তো 1টা অনেক বেশি রাত, তো কোনো কিছুই সেখানে হচ্ছিল না। জি। তো সে তখন ঘুমিয়ে পড়লো। তারা ঠিক 2:30-3টার দিকে মানে হুজুর তার একটা জোনাকি পোকা হুজুরকে ডিস্টার্ব করছিল। জোনাকি পোকা? জি জি, জোনাকি পোকা তাকে ডিস্টার্ব করছিল। তো কিভাবে ডিস্টার্ব করছিল? মানে তার মানে কানের সামনে আওয়াজ করছিল এবং মুখের মধ্যে মানে অনেক সময় বসতেছিল, এই টাইপের আর কি। তো তার ঘুমটা ভেঙে যায়, দেখে যে একটা জোনাকি পোকা তার আশেপাশে ঘুরছে। তো এটা দেখে সে উঠে বসে দেখলো যে পোকাটা জানলা দিয়ে বের হয়ে গেল। তো সেই দিন রাতে তার আর ঘুম আসেনি। তো কিছুক্ষণ পরে ফজরের আজান দিল। তো সে আর তার সাথে যে ছিল তারা দুইজন ওযু করে ওই বাসার মধ্যেই নামাজ পড়লো। নামাজ পড়ে ফজরের পরে সকালবেলা ওই বাড়ির মালিককে বললো যে আমরা তো ছিলাম, কোনো প্রবলেমই হয়নি, কিন্তু বললো যে আমরা আরো কিছুদিন ওই বাসায় থাকতে চাই, দেখতে চাই যে আসলে কিছু হয় নাকি। তো সে বললো যে ঠিক আছে, আপনি থাকেন, আরো 2-3 দিন থাকেন, সমস্যা নেই। তো দ্বিতীয় দিন হুজুর তো ফুললি শিওর যে এখানে কিছুই হচ্ছে না, এখানে গ্রামবাসীরা এমনি ব্যাপারটা করেছে। তো সে ওভার শিওর হয়ে সে 11টার মধ্যে ঘুমিয়ে গেল ওই দিন। তো ওই দিন যেটা হলো রাসেল ভাই, ওই দিন ঠিক ওই 2:30-3টার দিকেই সেম ভাবে তার প্রথম দিন তার জোনাকি পোকা যেভাবে তাকে ডিস্টার্ব করে ঘুম ভাঙিয়ে দিয়েছিল, সেম ওইভাবেই তার ঘুমটা ভেঙে গেল। তো সে ঘুম থেকে উঠে যেটা দেখলো যে তার পাশে যে মাদ্রাসার ছেলেটা তার সাথে ছিল, সে তার সাথে নেই। আচ্ছা। তো সে ফার্স্টে মনে করলো যে ছেলেটা হয়তো বা ওয়াশরুমে গিয়েছে। তো ওয়াশরুমেও দেখলো যে নাই। তো তার নাম ধরে কয়েকবার ডাক দিল, কিন্তু তার কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না। পুরো ফ্ল্যাটটা
মানে কোনো সাউন্ড নেই, সে একা বসে বসে আছে। তো সেই ব্যাপারটা ভয় পাওয়া শুরু করলো সে তখন। তো আচ্ছা তারপরে কিছুক্ষণ পরে যে সিঁড়ির কথা বললাম, যে বাসার ভিতর দিয়ে একটা সিঁড়ি ছিল যে উপরে যাওয়া যেত, সেই সিঁড়ি থেকে একটা ব্যাঙ নেমে আসলো। হুম হুম তো কিছুক্ষণ পরে দেখলো পুরো ফ্লোরটা ব্যাঙে ভরে গেছে এবং সাউন্ড করা শুরু করলো ব্যাঙগুলো। হুম। তো এই জিনিসটা দেখে হুজুর ভয় পেয়ে গেল, কিন্তু সে দোতলায় যেতে সাহস পাচ্ছিল না। আচ্ছা তারপরে সে কোনো মতে সাহস জুগিয়ে সে দোতলায় গেল, কারণ ওই ছেলেটাকে তো তাকে খুঁজতে হবে, সে কোথায় গেল। পরে সে উপরে গেল, উপরে গিয়ে দেখে তার সাথে যে ছিল সে দোতলার ফ্লোরে শুয়ে আছে, শুয়ে ঘুমাচ্ছে। তো তার সামনে গেল, সামনে গিয়ে তাকে ডাকা শুরু করলো, কিন্তু সে উঠছিল না। আচ্ছা কিছুক্ষণ পরে সে যখন উঠলো, তার মুখ থেকে একটা সাউন্ড, যে প্রথম সাউন্ডটা সে করেছিল, ব্যাঙগুলো যে সাউন্ডটা করে নর্মালি, সেম ওই সাউন্ডটা করে সে ঘুম থেকে মানে উঠলো। আচ্ছা তো এই জিনিসটা দেখে সে ভয় পেয়ে দোতলা থেকে দৌড় দিয়ে নিচে নেমে আসলো। নিচে এসে দেখে কোনো ব্যাঙই সেখানে নেই। হুম সে বিছানায় বসে দৌড় পড়া শুরু করলো। কিছুক্ষণ পরে উপর থেকে তার সাথে যে লোক সে নেমে আসলো, নেমে এসে তো হুজুর তাকে দেখে ভয় পাচ্ছিল তখন, যে সে কি আসলে কি এখন সে নর্মাল আছে নাকি সে কি অবস্থা তার। পরে সে নর্মাল ভাবে কথাবার্তা বলা শুরু করলো যে হুজুর আমি উপরে গেলাম কিভাবে। হুজুর তখন জিজ্ঞেস করলো এই কথা তো আমি তোমাকে জিজ্ঞেস করবো, তুমি উপরে গেলে কিভাবে, আমি টেরও পেলাম না, তুমি চলে গেলে উপরে। বললো যে না আমি নিজেও জানি না আমি কিভাবে গিয়েছি। তো এই ব্যাপারটা বলার পরে হুজুর বললো যে এই বাসাটায় প্রবলেম আছে। পরে দুজনই দোয়া-দরুদ পড়া শুরু করলো। আচ্ছা তো ওই দিন রাতের বেলা আর কোনো কিছু হয়নি আল্লাহর রহমতে। তো কিছুক্ষণ পরে ফজরের আজান দিল, দুজনে একসাথে ওই বাসায় আবার নামাজ পড়লো। নামাজ পড়ে সকালবেলা ওই বাড়ির মালিককে বলল যে এই বাসাটা আসলেই ভালো না, বা এই এলাকার মানুষ ঠিকই বলে এই বাসাটাকে আপনারা রেখেন না, এটাকে হয় ভেঙে ফেলেন বা অন্য কিছু করেন, বা এইভাবে রেখেন না বাসাটাকে। আচ্ছা তারপরে রাসেল ভাই আমি যতটুকু শুনেছি বাসাটাকে তারা ভেঙে ফেলে ওখান থেকে। এটা ছিল আমার ঘটনা রাসেল ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি যে আপনাদের এই ঘটনাটি ভালো লেগেছে। আমাদের আরো একজন অতিথি আছেন, আমরা তার কাছে এখন যাব এবং আপনার নামটা একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলে আপনার ঘটনায় চলে যাব আমরা। চলুন। থ্যাংক ইউ রাসেল ভাই, আমি এরশাদ উত্তরা থেকে। জি রাসেল ভাই, আজকে যে ঘটনাটা বলবো এটা বেশ আগে, লাইক 22 years before আচ্ছা the incident took place in Mecca, Saudi Arabia. জি তখন আমি ওখানে কাজ করতাম, Hyatt Regency, it's an American chain hotel, 5-star chain hotel. জি ওখানে I was holding the position of room division supervisor. আচ্ছা এটা ছিল আপনার হজের 10ই জেল হজ, যে দিনটা আরাফা, দ্য ডে আল আরাফা, ওদিনকার ঘটনা। স্পেশালি মক্কা আর মদিনায় হয় কি, ওই যে আপনার হজের সময় ফুল প্যাক থাকে ওরা এটা, এবং স্পেশালি জেল হজ, যে 10ই জেল হজ যে দিনটা, ওই দিনকে সকালবেলা করে সবাই চলে যায় আরাফার ময়দানে এবং হোল নাইট ওখানে থাকে। অনেক মানে ইজ ভেরি রেয়ার, দু একজন চলে আসে। তো মক্কা হায়াত রিজেন্সিতে আমাদের 3টা স্লটে 3টা অ্যাপার্টমেন্ট। এটা প্রথমটা ছিল এক্সিকিউটিভ ফ্লোর, ওটা 200 রুম। তারপর একটা এক্সিকিউটিভ অ্যাপার্টমেন্ট, ওটা 200 রুম। তারপর একটা রেগুলার অ্যাপার্টমেন্ট, ওটা 200 রুম। টোটাল 600 রুমস ছিল। আচ্ছা তো ওই যে 10ই জেল হজ, ওই একটা দিনে আমাদের ছিল ইটস লাইক 24 আওয়ার্স ক্লিনিং করার জন্য। এমনি আমরা একদম জেনারেল ক্লিনিং করতাম, বিকজ হজের সময় গ্রুপ লোক চাইতো, বিকজ দ্য রেন্ট ওয়াজ ভেরি হাই। এবং এক রুমে মনে করেন যেখানে ইউজ টু, যেমন আমি জেনারেল একটা রেগুলার অ্যাপার্টমেন্টের কথা বলি, ওখানে 4টা বেডরুম আছে, ওখানে আমরা নর্মালি একটা ফ্যামিলি অ্যালাউ করতাম, কিন্তু হজের সময় আমরা 4টা বেডরুমে মিনিমাম 40 জন দিতাম, মানে ইট ওয়াজ টু প্যাকড। তো ওই সময় আমার ডিউটি ছিল নাইট ডিউটি, আর হজের সময় স্পেশালি আমরা 12 ঘন্টা করে ডিউটি করতাম, এত গেস্ট প্রেশার থাকতো। তো আমি ছিলাম নাইট শিফটে, সো মাই ডিউটি ওয়াজ লাইক 8 to 8, আচ্ছা 8 PM to 8 AM। যেহেতু 10ই ছিল এবং পুরো হোটেলই খালি, 600 রুমের মধ্যে 600 রুমই খালি, তখন শুধু রাত্রেবেলা ক্লিনিং এর কাজ চলতে, ছাড়া কিছু না, ক্লিনিং কাজ করতো। ওদিনকে রাতের বেলা আমি মোটামুটি ডিউটি রিপোর্ট করে চেক করে, আউটলেটস কিছু চেক করে, আমি গিয়ে জাস্ট আমার রুমে বসে একটা ওই বুক শপ থেকে একটা বই নিয়েছিল, রিডার্স ডাইজেস্ট একটা বই ছিল তখন। তো দ্যাট ওয়াজ অনলি এন্টারটেনমেন্ট ইন মক্কা। তো ওইটা নিয়ে পড়ছিলাম। এই সময় লাইক ইট ওয়াজ quarter to 3 AM। আমাকে সিকিউরিটি থেকে ওয়াকি টকিতে কল দিল যে
তারা আমাদের রেগুলার যে অ্যাপার্টমেন্ট মানে 3 নম্বর অ্যাপার্টমেন্টটা জি ওটার 10th ফ্লোর থেকে জি কোনো নয়েজ পাচ্ছে। ইট ওয়াজ দ্য ভাইব্রেটিং সেন্সর, যেটা মানে হাইজিনিসের সেফটিটা খুব মানে আর কি। জি তো আমাকে বলতেছে কোনো গেস্ট আছে না, কেন বলছে না। তো ওই যে ইনচার্জ ছিল সেক্রেটারি, তো ওর নাম ছিল আবি আব্দু, ও ইথিওপিয়ান। তখন আমি বলছি না, তখন বলছে ওকে লেটস গো, কারণ এই সেফটির কারণে আর অনেক গেস্ট অনেক ভ্যালুয়েবল পার্টস তখন যে রেখে যাবে। এই জন্য মেইনটেনেন্স এর মাস্টার কি ছিল আমাদের ডিপার্টমেন্টে, লিফটের মাস্টার কি ছিল ইঞ্জিনিয়ারিং এ, আর পুরো ফ্লোরের যে রুমগুলো ওগুলো ছিল সিকিউরিটিতে। আচ্ছা, তো এখন মানে 3 জনকে লাগবে, ইঞ্জিনিয়ার একজনকে লাগবে, আমাকে লাগবে, আমার মাস্টার কি ইউজের জন্য, আর সিকিউরিটি তোর দায়িত্ব করবি। তখন আমি আবার ইঞ্জিনিয়ারিং এ কল দিলাম। ইঞ্জিনিয়ারিং ইমতিয়াজ হোসেন, হি ওয়াজ এ পাকিস্তানি ইঞ্জিনিয়ার, উনি ছিলেন ইনচার্জ। তো ওখানে ওনাকে আমি বললাম যে ইমতিয়াজ ভাই এরকম ঘটনা, তো লেটস গো টু চেক দ্য ফ্লোর। তো আমি আব্দিকে বললাম যে ইউ বেটার কাম টু মাই অফিস অ্যান্ড শি উইল গো টুগেদার। তো আমরা গেলাম, আমি আমার কি দিয়ে মাস্টারকে দিয়ে এন্ট্রান্স খুলে দিলাম। খুলে এখন আমরা লিফট অন করলো ইমতিয়াজ ভাই। তখন প্রত্যেকটা আমরা ইয়েতে করতেছি, মানে প্রত্যেকটা ফ্লোর একটা একটা করে দেখতেছি। আমরা যতই উপরে যাচ্ছি ইয়েতে নয়েজটা বাড়ছে। এখন ইমতিয়াজ ভাই প্রত্যেকটা ফ্লোরে সুইচ আউট করছেন, 10 নম্বর 10th ফ্লোরে কল নিচ্ছে না, জি 9th ফ্লোর পর্যন্ত আছে, 10th ফ্লোরে কল নিচ্ছে না। তখন আমরা কি করবো, তখন বলে যে ওকে আইল সি ইট লেটার, আমরা আগে তাহলে আমরা ইমার্জেন্সি স্টেয়ারকেস দিয়ে আমরা 10th ফ্লোরে যাই। তো আমরা 9th ফ্লোরে নেমে ইমার্জেন্সি স্টেয়ারকেস দিয়ে 10th ফ্লোরে উঠলাম। যখন 9th ফ্লোরে আমরা নামলাম, তখন স্পষ্ট শুনলাম যে কোরআন তেলাওয়াত করতেছে সামরি, উপর থেকে আসতেছে শব্দটা। তখন আমি করলাম কি, আমি ইমতিয়াজ ভাই আমি আব্দুকে বললাম যে লেটস গো টুগেদার, আগে পিছিয়ে যায় না। আর আব্দির একটা আবু আব্দি যেটা ইথিওপিয়ান সিকিউরিটি ইনচার্জ ছিল, হি ওয়াজ ভেরি টল বাট ভেরি থিন এবং সো টকেটিভ, খামাখাই কথা বলতো, এমনি কথা বলতো। তো ও সে আগে আগে যাবে, আমি ওয়েট। হ্যাঁ, তারপর যখন আমরা মোটামুটি 3 জনে স্টেয়ারকেস 3 জনে একসাথে পার হচ্ছি, 10th ফ্লোরের যে এন্ট্রান্সটা ওটা দেখলাম খোলা, এবং ওই লবিগুলো ছিল অনেক বড়, আর ফ্লোর লবি অনেক বড়। রাইট, একসাথে ইউ ক্যান স্টে 100-120 লোক একসাথে দাঁড়াতে পারো। ওখানে দেখলাম রাসেল ভাই, সব এক চেহারার, সব এহরাম পড়া, সবাই লম্বা, মোটামুটি সাজ্জাদ, নামাজ পড়তেছে। আচ্ছা, নামাজ পড়ে দেখে এটা দেখে আমি আর উপরে উঠতে চাইনি। 3টা স্টেয়ার বাকি ছিল। আমি ইমতিয়াজ ভাই হাত ধরে বললাম কি, ইমতিয়াজ ভাই লেটস গো অর লেটস রান ফ্রম হিয়ার। ওকে, হ্যাঁ। তো ইমতিয়াজ ভাই ঘুরছে পাকিস্তানি যেটা ইঞ্জিনিয়ারিং। আব্দু বলতেছে না, আই ওয়ান্না সি। আমি বলছি আব্দু বেটার কাম, আই ওয়ান্না সি। এটা বলে সে লাভ দিয়ে 3টা সেই টপকে উপরে উঠে গেছে। যখন টপকে উঠে এক পা দিছে ভিতরে, ফ্লোর লবির ভিতরে, মানে কি হয়েছে জানি না, সে ওখান থেকে ঘুরে ছিটটা পড়ছে ওয়ালের সাথে, ছিটে পড়ে ওই স্টেজ দিয়ে গড়াইতে গড়াইতে একদম স্টেজ যে আমাদের পাটাতনটা ওখানে গিয়ে। আমি আর ইমতিয়াজ কোনোভাবে ওকে ধরে নিয়ে 9th ফ্লোরে টান দিয়ে নিয়ে লিফটের মধ্যে উঠে একদম নিচে গিয়ে, তখন ইমতিয়াজ বলতে দেয়ার জিন। আমি হ্যাঁ স্পর্শীয় জিন। আব্দুর ব্যথা তো পাইছে, এখন ডান চোখটা দেখতেছে না, মানে স্ট্যাপ করছে, থাপ্পড় মারছে ওকে, মানে থাপ্পড় মারছে, কিন্তু কে মারছে এটা দেখি নাই, কোথায় মারছে কোনো কিছু দেখিনি। তখন আমরা ওখান থেকে ডান চোখ দিয়ে পুরোপুরি ব্লিডিং হইতেছে। আমরা সাথে সাথে হাসপাতালে মোস্তাফা নূর আছে, মক্কা একটা হাসপাতাল আমাদের হাইটিজিসে, আমরা ওখানে যাইতাম আমরা সবাই। তো নিয়ে গেলাম। তো ওর তারপরে 3 দিন পর ডাক্তার বললো যে না, ওর রেটিনাটা ফাইটে গেছে ভিতরে, এই চোখের কাজ হবে না। লাস্টে সে ব্লাইন্ড হয়ে যায়। তারপরে 3 মাস পরে ওকে দেশে পাঠায় দেয় হাইটিজিস থেকে। সো ইট ওয়াজ মাই স্টোরি রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। তো লিখছেন, সালাম নিবেন রাসেল ভাই, আশা করি ভালোই আছেন। আমি মোহাম্মদ সারোয়ার চৌধুরী, নর্থ সাউথ ইউনিভার্সিটির 5th সেমিস্টার বিবিএ ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। আমার জীবনে ভুতুড়ে ঘটনার সংখ্যা বলতে গেলে অনেকই রয়েছে, একে একে ভবিষ্যতে পাঠিয়ে দেব সময় পেলেই। গত কয়েক মাস ধরে পরিকল্পনা করে রেখেছিলাম, শুধু লেখা হয়ে ওঠেনি, তবে আজকে ভাবলাম লিখেই ফেলি। আর স্টুডিওতে যে আমার বলা হয়ে উঠবে না, নানা কারণে ব্যস্ত থাকি, ভালো লাগলে আপনি পড়ে শোনাবেন।
আমার ছোট মা, বোন ও 2 ভাই খুলনা শহরে থাকে। খুলনার একটি আবাসিক এলাকায়, নাম না বললে কৃতজ্ঞ থাকব। বেশ সুন্দর এবং মনোরম পরিবেশ। রাত 9টার পর মানুষ দেখা যায় না বললেই চলে। গত বছর বাসাটি দেখে আম্মুর পছন্দ হয় এবং যথারীতি অ্যাডভান্স করে অগাস্টের 1 তারিখে নতুন ফ্ল্যাটে শিফট হয়ে যাই আমরা। ফ্ল্যাটের কিছুটা বিবরণ দেই। 8 তলা বিল্ডিং এর একদম টপ ফ্লোরে আমাদের বাসা। ফ্ল্যাটের 3 পাশেই বারান্দা অথবা বড় জানালা। ডাইনিং রুমে জানালা, বড় জানালা। পাশের কয়েক বাড়ির ছাদ স্পষ্টভাবে দেখা যায়। আমি যেদিন প্রথম ফ্ল্যাটে প্রবেশ করি সেদিন একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। জানালার পাশে ছোট্ট কাগজে আয়াতুল কুরসি লেখা। ব্যাপারটিকে তেমন গুরুত্ব না দিলেও পরবর্তীতে আবিষ্কার করলাম প্রতিটি রুমে জানালার পাশেই এমন আয়াতুল কুরসি লেখা। এবার কিছুটা অবাক হলাম। ছোট মামা কিছু না বুঝেই একটা কাগজ তুলে ফেলেছিল। আয়াতুল কুরসি লেখা ছোট কাগজটির টুকরো লাল কালিতে। তো যাক, আমি ঢাকা চলে আসলাম। বেশ কিছুদিন এভাবেই কাটলো। তারপর থেকে সমস্যার শুরু। শীতকালে খুলনায় প্রচন্ড ঠান্ডা পড়লেও আম্মুর মাঝরাতে হঠাৎ গরম লেগে যেত। আবার মাঝে মধ্যে জানালা থেকে গরম দমকা হাওয়া কোথা থেকে এসে লাগতো। কখনো বা শীতের রাতে কিচেনের সিঙ্কের কল থেকে হঠাৎই গরম পানি আসতো। আবার কখনো গভীর রাতে ছাদে কেউ দৌড়াদৌড়ি করত। আম্মু মাঝে মধ্যে বাচ্চার হাসি শুনতে পেত, কখনো কান্না। এরকমই ছিল বেশ কিছুদিন। সমস্যা বৃদ্ধি পেল কিছুদিন আগে। গত সপ্তাহে আমাদের এসিটা হঠাৎই নষ্ট হয়ে গেছিল। তো আম্মু বারান্দার গ্লাস এবং জানালার সবই খোলা রেখেছিল। আর রাত আনুমানিক 3:30 তখন হঠাৎ একটা বাচ্চার কান্নায় আম্মুর ঘুম ভেঙে গিয়েছিল। বারান্দার দিকে চোখ পড়তেই যা দেখলো তার জন্য ঘুমের মাঝপথে আমাদের মানে হঠাৎ করে কান্না, মানে তিনি একজন মানে মানুষের প্রস্তুতি কখনোই থাকতে পারে না। ছোট একটা বারান্দা, ঠিক বারান্দার মাঝখানে বসে কান্না করছে। মুহূর্তের মধ্যে আম্মু লা ইলাহা ইল্লাল্লাহ হু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে লাইট জ্বালাতে উঠলেন। কান্নার ধ্বনি কেমন অদূরে মিলিয়ে গেল। আম্মু অবাক ভয়ার্ত দৃষ্টি নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। সমস্যা শুধু এটিই থাকলো না, আর একটু বেড়েছেও। আম্মুর দরজা থেকে সোজা তাকালে আমাদের ডাইনিং রুম দেখা যায়। রাত তখন 9টা। আম্মু ছোট বোন বসে গল্প করছিল। পাশের রুমে ছোট 2 ভাই ছিল। ড্রয়িং ও ডাইনিং বেডরুমের মৃদু আলো পড়ছে। হঠাৎ আমার ছোট বোনের চোখ পড়ল ডাইনিং টেবিলের সামনে সাদা কাপড় পরা একজন মহিলা দাঁড়ানো। সেখানে অনেকটা পরিচিত মুখ। সে আস্তে করে আম্মুর দিকে তাকালো, আবার মাথা ঘুরিয়ে ডাইনিং এ তাকালো। অবিকল আম্মুর মতো দেখতে, কোনো পার্থক্য খুঁজে পাওয়া মুশকিল বোধ হয়। আবছা অন্ধকারে ডাইনিং টেবিলের সামনে দাঁড়িয়ে থাকা অবিকল আম্মুর মতো দেখতে জিনিসটা ড্রয়িং রুমের দিকে যেতে থাকলো। পাশের রুম থেকে আম্মুর ডাকে সাড়া দেওয়ার মতো করে আমার ছোট ভাই বলে উঠল, আসছে আম্মু। ছোট ভাইকে ড্রয়িং রুমের দিকে যেতে দেখেই বেশ খানিকটা বুঝে ফেললো কিছু খারাপ হতে যাচ্ছে। ছোট ভাইয়ের নাম ধরে ডাক দিতেই কারেন্ট চলে গেল ফ্ল্যাটের। আইপিএস থাকা সত্ত্বেও ঘুটঘুটে অন্ধকার পুরোটা ফ্ল্যাট। ছোট 2 ভাই ভয় পেয়ে, ছোট বোন উপায় না পেয়ে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ওদের নিয়ে আসছিল। আম্মু জোরে জোরে কালেমা পড়তে লাগলো চিৎকার শুনে। এরকম বাজে ও আতঙ্কিত পরিবেশ সৃষ্টি হলো। হঠাৎ বিদ্যুৎ চলে আসলো। আইপিএস এর কাছে গিয়ে দেখা গেল ইনভার্টার অফ করা। বাসার কেউ এই বাটন বন্ধ করেনি। আর কোনো প্রশ্নই আসে না। এত ছোট সময়ে কোথা থেকে কি হয়ে গেল কেউ কিছু বুঝতে পারলো না। আমি দ্রুত বাসা বদলাতে বলেছি, কারণ এটা ছাড়া এটা ছাড়া আর কোনো ভালো সমাধান নেই আমার দৃষ্টিতে। ভালো থাকবেন। এমন আরো অনেক ঘটনা আছে আমার জীবনে। আস্তে আস্তে সবকিছু শেয়ার করব। তবে এতটুকু বলতে পারি, আমার বাবা মা 2012 তখন আমি 8ম শ্রেণীতে ছিলাম, মারা যাবার পর থেকে এসব সমস্যা হচ্ছে। একে একে সব কয়টি কাহিনী বলবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্রচার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম লিসেনার্স।